শেখ হাসিনাকে দেশে ফেরাতে নির্বাচনের আগে ট্রাম্পের আদেশে গ্রেপ্তার করা হবে ডক্টর ইউনূসকে। নিজের জীবন রক্ষার জন্য ট্রাম্পের কাছে মাথা নত করে ক্ষমা চাইলেন তারেক রহমান এবং আর কখনো যাতে ভোট ডাকাতি না হয় সে ব্যবস্থা করতে হবে বললেন ডক্টর ইউনূস। এবারে বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচন 2014, 2018 ও 2024-এর তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে জাতীয় নির্বাচন তদন্ত কমিশন। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদন জমা দেওয়ার পর তদন্তের বিভিন্ন দিক নিয়ে কমিশনের সদস্যদের সঙ্গে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। এ সময় উপস্থিত ছিলেন কমিশনের চেয়ারম্যান সাবেক বিচারপতি শামীম হাসনাইন এবং সদস্য শামীম আল মামুন, কাজী মাহফুজুল হক সুপন, ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হোসেন ও ড মোহাম্মদ আব্দুল আলিম। উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী। তদন্ত প্রতিবেদনে কমিশন জানায় 2014 সালের নির্বাচনে 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং বাকি 147টি আসনে তথাকথিত প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হয়, যা ছিল সম্পূর্ণ সাজানো ও সুপরিকল্পিত। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতেই এ বন্দোবস্ত করা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে 2014 সালের নির্বাচন সারা বিশ্বে বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন হিসেবে সমালোচিত হওয়ায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ 2018 সালের নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক দেখানোর পরিকল্পনা নেয়। বিএনপি সহ অন্যান্য বিরোধী দল এই সুদূর প্রসারী পরিকল্পনা বুঝতে না পেরে নির্বাচনে অংশ নেয়। প্রতিবেদন গ্রহণের পর প্রধান উপদেষ্টা বলেন, আমরা ভোট ডাকাতির কথা শুনেছিলাম, কিছু জানতাম, কিন্তু এত নির্লজ্জভাবে পুরো প্রক্রিয়াকে বিকৃত করে সিস্টেমকে দুমড়ো মুচড়ে ফেলে নিজেদের মতো করে কাগজে রায়ে লিখে দেওয়া হয়েছে। এগুলো জাতির সামনে তুলে ধরা দরকার, পুরো রেকর্ড থাকা দরকার। অধ্যাপক ইউনূস আরও বলেন, দেশের মানুষের টাকায় নির্বাচন আয়োজন করে পুরো জাতিকেই শাস্তি দেওয়া হয়েছে। মানুষ অসহায়ের মতো তাকিয়েছিল, কিছু করতে পারেনি। জনগণ যেন অন্তত কিছুটা স্বস্তি পায়, সেজন্য যারা জড়িত ছিল তাদের চেহারা সামনে আনতে হবে। কারা করল, কিভাবে করল তা জানতে হবে। নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটে সে ব্যবস্থা করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, 23 বছর পাকিস্তানের একটি প্রদেশ হিসেবে আমরা একসাথে চলেছি। সেই সময়টা যারা পশ্চিম পাকিস্তানের ছিলেন তারা পূর্ব পাকিস্তানের জনগণের সঙ্গে ইনসাফপূর্ণ আচরণ করেননি। এই ডেসপারেটির বিরুদ্ধেরই একটা নীরব দ্রোহ ছিল 70-এর নির্বাচন। পরবর্তীতে এ নির্বাচনের হাত ধরেই আমাদের মুক্তিযুদ্ধ, অসংখ্য জীবনদান, বিপুল ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে পুনরায় দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশের জন্ম। সোমবার 12 জানুয়ারি রাতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মীদের সঙ্গে মতাবিনিময়কালে ডক্টর শফিকুর রহমান এসব বলেন। তিনি বলেন, 24-এর জটিল দিনগুলোতে সেনাবাহিনীর দায়িত্বপূর্ণ ভূমিকার কারণে এটা আমার এবং আমার দলের পারসেপশন জাতি সিভিল ওয়ার থেকে রক্ষা পেয়েছে। আগস্টের 3, 4 এবং 5 তারিখ আপনারা যে ভূমিকা রেখেছেন সেটা না রাখলে আজকে বাংলাদেশে দাঁড়িয়ে আমি কথা বলতে পারতাম না। জামায়াত আমির আরও বলেন, 1971 সালের স্বাধীনতা সংগ্রামের পেছনে কোনো এক ব্যক্তিকে মাস্টারমাইন্ড হিসেবে ধরা উচিত নয়, বরং পুরো জাতি বিপ্লবী জনগণই ইতিহাসে মাস্টারমাইন্ড। তিনি বলেন, আজ পর্যন্ত আমরা এই পরিবর্তন, বিপ্লব, গণঅভ্যুত্থান যে ভাষায় বলি তার কোনো ক্রেডিট দল হিসেবে দাবি করি না। এখানে বাংলাদেশের বিপ্লবী জনগণ সবাই মিলে আমরা মাস্টারমাইন্ড। তিনি নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্বেও জোর দেন। ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা এমন একটা নির্বাচন চাই যেখানে ভোটার নির্ভয়ে ভোট দিতে পারবে। জনগণ যাকে ইচ্ছা ভোট দেবে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে। বিগত নির্বাচনের মতো কোনো বোঝাপড়ার নির্বাচন আমরা চাই না। ডক্টর শফিকুর রহমান উল্লেখ করেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বর্তমানে এবং ভবিষ্যতে রাজনীতিতে ন্যায় বিচার, জবাবদিহিতা এবং পারস্পরিক আস্থা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, 190 বছরের শোষণমূলক দাসত্বের জিঞ্জির ছিঁড়ে উপমহাদেশ স্বাধীনতা লাভ করেছে। পূর্ব পাকিস্তানের জনগণের সঙ্গে পশ্চিম পাকিস্তানের শাসকরা কখনোই ন্যায্য আচরণ করেননি। সেই অন্যায়ের বিরুদ্ধে জনগণের নীরব প্রতিরোধী স্বাধীনতার প্রথম ধাপ। পরে 70-এর নির্বাচন ও মুক্তিযুদ্ধের মাধ্যমে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। ভোলা 1 ভোলা সদর আসনে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর মনোনয়ন প্রত্যাহার করেছেন। আজ সোমবার বিকেলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন। রিটার্নিং কর্মকর্তা তা গ্রহণ করেন। ভোলার এই আসনটি সমঝোতার মাধ্যমে বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে ছেড়ে দিয়েছে বিএনপি। তিনি নিজ দলীয় গরুর গাড়ি প্রতীকে নির্বাচন করছেন। এ আসনে বিএনপির দলীয় প্রার্থী
প্রার্থী হিসেবে গোলাম নবীকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছিল। পরে যুগপথ আন্দোলনের শরিকদের আসন ছাড়ার সিদ্ধান্ত হলে এ আসনে বিএনপি আন্দালিব রহমানের বিপরীতে কোনো প্রার্থী না রাখার ঘোষণা দেয়। বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, গোলাম নবীকে দলের শীর্ষ পর্যায় থেকে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানানো হয়। দলের নির্দেশ মেনে তিনি মনোনয়ন প্রত্যাহার করেন। জানা গেছে, গোলাম নবী তার আইনজীবী আমিরুল ইসলামের মাধ্যমে আজ বিকেলে ভোলার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শামীম রহমানের কাছে মনোনয়ন প্রত্যাহারের আবেদন জানান। ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ শামীম রহমান জানান, মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি নির্ধারিত থাকলেও বিএনপি প্রার্থী আজ সোমবার তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান ঢাকা ১৭ আসনে অর্থাৎ গুলশান, বনানী, বাড়িধারা ক্যান্টনমেন্টে নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ শুরু করেছিলেন। বিএনপির জ্যেষ্ঠ নেতারা ঢাকার এ আসনটিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে, তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, নির্বাচন করার অনুরোধ করেন। বিষয়টি জানার পরে তারেক রহমানকে সম্মান জানিয়ে আন্দালিব রহমান নিজ এলাকা ভোলা ১ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নেন। বিএনপিও তার বিপরীতে কোনো প্রার্থী না রাখার ঘোষণা দেয়। বিএনপির প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের খবরে বিজেপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। তারা নতুন উদ্দীপনায় মাঠে নামার প্রস্তুতি শুরু করেছেন। গোলাম নবীর মনোনয়ন প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়ার পর আজ বিকেল থেকে জেলা বিএনপির কার্যালয় অনেকটাই স্থবির হয়ে পড়েছে। বিপরীতে নতুন বাজার এলাকায় অবস্থিত বিজেপির জেলা কার্যালয়ে ভিন্ন চিত্র। গত কয়েকদিন থেকেই সেখানে গ্রাম ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে। জেলা বিজেপির সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লা জানান, পরিস্থিতি বিবেচনায় তারা বড় শোডাউনের পরিবর্তে সীমিত পরিসরে প্রচারণা চালাচ্ছেন এবং জোটের অংশীদারদের সঙ্গে সমন্বয় বজায় রেখেই এগোতে চান। জুলাই গণঅভ্যুত্থানের সময় মোহাম্মদ শাহেদ আলী নামের এক ব্যক্তি এবং ঢাকা কলেজ ও সিটি কলেজের ৯ জন শিক্ষার্থীকে হত্যা চেষ্টার অভিযোগে একটা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১১৫ জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। মামলা বর্ণিত আহত ব্যক্তিদের খোঁজ না পেয়ে তথ্যগত ভুল থাকার কথা উল্লেখ করে গত বছরের ৫ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা পিবিআই-এর উপপরিদর্শক মোহাম্মদ শাহজাহান ভুইয়া। ২২ ডিসেম্বর চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের বিষয়ে শুনানির জন্য বাদীকে নোটিশ ইস্যু করার আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ। আগামী ৩ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির তারিখ রাখা হয়েছে। তবে মামলার প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি আজ সোমবার প্রকাশ পায়। ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আন্দোলন শুরুর পর দমন-পীড়ন শুরু করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। আন্দোলন বেগবান হওয়ার সঙ্গে সঙ্গে দমন-পীড়নও বাড়ে। রক্তাক্ত এক অধ্যায় পেরিয়ে সেই আন্দোলন অভ্যুত্থানে রূপ নিয়েছিল। তাতে ওই বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ থেকে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর জুলাইয়ের নানা হামলা নির্যাতনের ঘটনায় মামলা হতে থাকে। তার মধ্যেই ধানমন্ডি থানায় শরীফ নামের এক ব্যক্তি মামলাটি করেন। এজাহারে বর্ণিত আহত ব্যক্তিদের খোঁজ না পেয়ে তথ্যগত ভুল থাকার কথা উল্লেখ করে গত বছরের ৫ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা পিবিআই-এর উপপরিদর্শক মোহাম্মদ শাহজাহান ভুইয়া। ২২ ডিসেম্বর চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের বিষয়ে শুনানির জন্য বাদীকে নোটিশ ইস্যু করার আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ। আগামী ৩ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির তারিখ রাখা হয়েছে। তবে মামলার প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি আজ সোমবার প্রকাশ পায়। ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আন্দোলন শুরুর পর দমন-পীড়ন শুরু করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। আন্দোলন বেগবান হওয়ার সঙ্গে সঙ্গে দমন-পীড়নও বাড়ে। রক্তাক্ত এক অধ্যায় পেরিয়ে সেই আন্দোলন অভ্যুত্থানে রূপ নিয়েছিল। তাতে ওই বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ থেকে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর জুলাইয়ের নানা হামলা নির্যাতনের ঘটনায় মামলা হতে থাকে। তার মধ্যেই ধানমন্ডি থানায় শরীফ নামের এক ব্যক্তি মামলাটি করেন। এজাহারে বর্ণিত আহত ব্যক্তিদের খোঁজ না পেয়ে তথ্যগত ভুল থাকার কথা উল্লেখ করে গত বছরের ৫ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা পিবিআই-এর উপপরিদর্শক মোহাম্মদ শাহজাহান ভুইয়া। ২২ ডিসেম্বর চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের বিষয়ে শুনানির জন্য বাদীকে নোটিশ ইস্যু করার আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ। আগামী ৩ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির তারিখ রাখা হয়েছে। তবে মামলার প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি আজ সোমবার প্রকাশ পায়। ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আন্দোলন শুরুর পর দমন-পীড়ন শুরু করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। আন্দোলন বেগবান হওয়ার সঙ্গে সঙ্গে দমন-পীড়নও বাড়ে। রক্তাক্ত এক অধ্যায় পেরিয়ে সেই আন্দোলন অভ্যুত্থানে রূপ নিয়েছিল। তাতে ওই বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ থেকে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর জুলাইয়ের নানা
নানা হামলা নির্যাতনের ঘটনায় মামলা হতে থাকে। তার মধ্যেই ধানমন্ডি থানায় শরীফ নামের এক ব্যক্তি মামলাটি করেন। এজাহারে বর্ণিত আহত ব্যক্তিদের খোঁজ না পেয়ে তথ্যগত ভুল থাকার কথা উল্লেখ করে গত বছরের ৫ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা পিবিআই-এর উপপরিদর্শক মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া। ২২ ডিসেম্বর চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের বিষয়ে শুনানির জন্য বাদীকে নোটিশ ইস্যু করার আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ। আগামী ৩ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির তারিখ রাখা হয়েছে। তবে মামলার প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি আজ সোমবার প্রকাশ পায়। ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আন্দোলন শুরুর পর দমন-পীড়ন শুরু করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। আন্দোলন বেগবান হওয়ার সঙ্গে সঙ্গে দমন-পীড়নও বাড়ে। রক্তাক্ত এক অধ্যায় পেরিয়ে সেই আন্দোলন অভ্যুত্থানে রূপ নিয়েছিল।